হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মনির হোসেন। আজকে আপনাদের সামনে হাজির হয়েছি নবম ও দশম শ্রেণীর বোর্ড কোয়েশ্চেন নিয়ে। তো বোর্ড কোয়েশ্চেন নবম ও দশম শ্রেণীর পঞ্চম অধ্যায় নিয়ে। তো পঞ্চম অধ্যায়ে কি আছে? হিসাব চ্যাপ্টার। তো হিসাব চ্যাপ্টার এইবার এসএসসি পরীক্ষার্থী 2021 সালে যারা এসএসসি পরীক্ষার্থী আছেন, তো তাদের জন্য তাদের যেহেতু শর্ট সিলেবাস করেছে ওই অনুযায়ী আমি ভিডিওগুলো করছি। শুধুমাত্র বোর্ড কোয়েশ্চেনগুলো, কিছু কিছু বোর্ড, সব বোর্ড বলছি না, তো কিছু কিছু বোর্ড করছি। আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা কমেন্টসে জানিয়ে দিবেন কোন কোন বোর্ডগুলো আপনাদের প্রবলেম আছে, তো আমি চেষ্টা করব ওই বোর্ডগুলো আপনাদের সমাধান করে দেওয়ার জন্য। আচ্ছা, আজকে আমরা কোন বোর্ডটা করব সেটা দেখে নিই। তো আজকে আমরা বোর্ড করব চট্টগ্রাম বোর্ড 2017 সাল। আচ্ছা, কোয়েশ্চেনগুলো আমি উঠিয়ে নিচ্ছি। চট্টগ্রাম বোর্ড 2017, চট্টগ্রাম বোর্ড 2017। আচ্ছা, চট্টগ্রাম বোর্ড 2017 কি হিসাব চ্যাপ্টার থেকে যা আসছে, কোয়েশ্চেনটা হচ্ছে 2015 সালে জুন মাসের 1 তারিখ। জুন মাসের 1 তারিখ বলেছে ব্যবসায় মূলধন আনয়ন 50,000 টাকা। ব্যবসায় মূলধন আনয়ন 50,000 টাকা। আচ্ছা, জুন মাসের 10 তারিখ মণিহারি বাবদ খরচ 3,500 টাকা। 10 তারিখ মণিহারি বাবদ খরচ 3,500 টাকা। ভাড়া প্রাপ্তি 2,000 টাকা। 15 তারিখ টাকা। 25 তারিখ মজুরি প্রদান। 2,500 টাকা। 30 তারিখ আসবাবপত্র ক্রয়। 30 তারিখের লেনদেনটির জাবেদা দেখাও। খ নম্বর বলেছে হিসাব সমীকরণের মাধ্যমে 1 থেকে 25 তারিখের লেনদেনগুলো, 1 থেকে 25 তারিখের লেনদেনগুলোর হিসাবের শ্রেণী বিভাগ করো। গ নাম্বার বলেছে 1 থেকে 25 তারিখের লেনদেনের ডেবিট ক্রেডিট নির্ণয় করো। লেনদেনের ডেবিট ক্রেডিট নির্ণয় করো। আচ্ছা, এখন আমরা হিসাব চ্যাপ্টার যদি করতে হয় আমাদের সবচেয়ে সহজ সিস্টেম আপনাদের শিখিয়ে দিচ্ছি। হিসাব চ্যাপ্টার করতে হলে আমাদের জাবেদাটা ভালো করে শিখতে হবে।
জাবেদার রুলসগুলো আমাদের ভালো করে জানতে হবে, কিভাবে জাবেদা করলে আমাদের ভুল হবে না। তো সেই হিসাবে আমরা যদি জাবেদাটা করতে পারি, আশা করছি জাবেদা, লেনদেন, হিসাব সমীকরণ, নগদান কোনোটাই ভুল হবে না ইনশাল্লাহ। তো জাবেদা যদি আমরা করি তাহলে আমাদের কখনোই এই জিনিসগুলো, জাবেদা যদি ভুল না হয় অন্য এন্ট্রিগুলো আমাদের ভুল অবশ্যই হবে না। তো এই জন্য আমাদের জাবেদার রুলসটুকুন আমাদের সবসময়, জাবেদাটুকুন আগে করতে হবে, এই রুলসটুকুন মনে রাখতে হবে সবসময়। আমি ছোট্টখাটো একটা সিস্টেম শিখিয়ে দিচ্ছি, যে একটা সিস্টেমে আপনার মুখস্থ করার দরকার নেই, যা আপনার রুলস অনুযায়ী যা আসবে তাই করবো আমরা। রুলসটা হচ্ছে যা পাইছি বা পাবো সেটা ডেবিট, আর যেটা গেছে বা যাবে সেটা ক্রেডিট। কি বলছি? যা পেয়েছি বা পাবো তো সেটা ডেবিট, যা চলে গেছে বা যাবে সেটা হচ্ছে ক্রেডিট। কিভাবে? আমি এক্সাম্পল দিয়ে দিচ্ছি। মনে করেন আপনারা পণ্য ক্রয় করেছেন, তাহলে কি পেয়েছেন? পণ্য পেয়েছেন, তাহলে ক্রয় করেছেন, যেহেতু ক্রয় হিসাবকে ডেবিট করতে হবে। আচ্ছা, ডেবিটটা না হয় আমরা বুঝি নেই, ধরে নিলাম আমরা ডেবিটটা বুঝতে পারি না, ডেবিট কি হবে। এখন ক্রেডিটটা চিন্তা করি আমরা, তাহলে আমাদের একটা বুঝি, যে কোনো একটা বুঝি, তাহলে আমরা অপোজিটটা অটোমেটিকলি পেয়ে যাব। যেমন ধরেন পণ্য কিনছি, আমার চলে গেছে কি, আমি কি পাইছি বুঝতেছি না, কিন্তু কি চলে গেছে সেটা বুঝতেছি, সেটা আগে লিখে নিই। তাহলে আমরা যেটা যা চলে গেছে, কি চলে গেছে? নগদ টাকা, তাহলে নগদান হিসাব ক্রেডিট। যা চলে গেছে সেটা কি ক্রেডিট। আর কি জন্য টাকা, এই নগদ টাকাটা কী জন্য চলে গেছে? তো নগদ টাকাটা চলে গেছে শুধুমাত্র একটা কারণে, সেটা হচ্ছে পণ্য ক্রয় করার কারণ, তাহলে ক্রয় হিসাবটাকে ডেবিট, ক্রয় ডেবিট, তাহলে নগদান ক্রেডিট। সিম্পল। যদি এটা বলে বাকিতে পণ্য ক্রয়, তাই না? তো বাকিতে পণ্য ক্রয় কি? তাহলে আমরা পেয়েছি কি? ক্রয়, কিনেছি, যেহেতু ক্রয় হিসাব ডেবিট, এটা পেয়েছি, এই জন্য এটা ডেবিট। এখন নগদ টাকা কি আমার চলে গেছে? যেহেতু বাকিতে বলেছে, মানে এখনও টাকা যায় নাই, কিন্তু যাবে তো। কি বলেছিলাম? যা চলে গেছে সেটা ক্রেডিট, আর যেটা যাবে সেটাও ক্রেডিট। তাহলে এখনও গেছে, যায় না। এই যে মালটা কিনেছি, কেউ না কেউ তো আমার কাছে পাবে, বাকিতে যেহেতু কিনেছি তাহলে কেউ পাবে। কে পাবে? সেটা হচ্ছে পাওনাদার, তাই না? তো পাওনাদার আমার কাছে পাবে, তাহলে পাওনাদার হিসাব ক্রেডিট। তাহলে এটা নগদ কি চলে গেছিলো, ওটা ক্রেডিট ছিল। আর এটা কি যাবে, এখনও যায় নাই, তাহলে এটাও ক্রেডিট। ঠিক সেম ক্ষেত্রে বিক্রয়ের ক্ষেত্রে, বিক্রি করেছি, কি পেয়েছি আমি? নগদ টাকা, তাহলে নগদান হিসাব ডেবিট, আর বিক্রি করেছি, বিক্রয় হিসাব ক্রেডিট, তাই না? এখন যদি বলে বাকিতে পণ্য বিক্রয়, নগদ টাকা পাইছি এই জন্য ডেবিট হয়েছে, বাকিতে পণ্য বিক্রি করেছি, টাকা তো এখনও পাইনি, পাবো তো, তাহলে এটাও ডেবিট। কি বলছি? পাইছি আর পাবো, সেই দুটোটাই ডেবিট হবে, তাই না? তাহলে কার কাছে পাবো? দেনাদারের কাছ থেকে। দেনাদার বা প্রাপ্য হিসাব, এটাকে ডিজিটাল সিস্টেমে প্রাপ্য হিসাব বলে, পাবো, তাই না? তা প্রাপ্য হিসাব ডেবিট, আর বিক্রয় ক্রেডিট। সিম্পল ম্যাটার। তো এই যে হচ্ছে জাবেদার রুলস। জাবেদা যেটার কারণে চলে গেছে বা যেটার কারণে আসছে যেটা আসছে সেটা ডেবিট, যেটার কারণে আসছে সেটা ক্রেডিট, বা যেটা গেছে সেটা ক্রেডিট, আর যেটার কারণে গেছে সেটা ডেবিট। ঠিক আছে? তো এগুলোর মধ্যে আমরা পেয়ে যাব কি কারণে গেছে, কি কারণে আসছে। আর যদি কোনো কিছু পণ্য ক্রয় করেছি, যদি অন্য কিছু কিনতাম ওই নামটা হয়ে যেত, ক্রয়ের পরিবর্তে ওই নামটা আমরা লিখে দিব। যেহেতু আমরা যেটা পাবো, যদি নাম দেওয়া থাকে ওটা লিখব, যে শুধু পণ্য থাকলে ক্রয় লিখতে হয়। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা ক নম্বর কোয়েশ্চেনে চলে যাচ্ছি। ক নম্বর কোয়েশ্চেনে কি বলেছে? যে উপযুক্ত তথ্যে 30 তারিখের লেনদেনে জাবেদা, 30 তারিখের লেনদেনের জাবেদা। আচ্ছা, 30 তারিখের লেনদেন কি বলছে? আসবাবপত্র ক্রয় 20,000 টাকা, তাই না? জাবেদার ঘর তো আমরা জানি, না জানলেও আমি দেখিয়ে দিচ্ছি, সমস্যা নেই। যেহেতু একটা এন্ট্রির জন্য এইটুকুনি জায়গা লাগবে, তাই না? এই যে আমরা তারিখ দিব, তারপরে বিবরণ, এখানে আমরা খতিয়ান পৃষ্ঠা দিব, তারপরে ডেবিট টাকা, ক্রেডিট টাকা। যেহেতু আমাদের জাবেদা করতে বলছে, সেহেতু আমরা জাবেদার ঘরেই আঁকবো। ঠিক আছে? তাহলে কত সাল? 2015 সাল। কোন মাস? জুন মাস। জুন মাসের 30 তারিখ। এটাই তো জাবেদা বলছে, শুধুমাত্র 30 তারিখ এটা বলছে। আসবাবপত্র ক্রয় করা হলো 20,000 টাকা। তো
তো আসবাবপত্র কিনেছি, তাই না? আসবাবপত্র কিনেছি, পেয়েছি কি আর গেছে কি, যে কি পেয়েছি সেটা যদি না বুঝি, কি গেছে সেটা বুঝলে সেটা লিখবো। আমার কি চলে গেছে, যেহেতু আসবাবপত্র কিনছে আমার টাকা তো অবশ্যই গেছে, তাই না? তাহলে নগদান হিসাব ক্রেডিট, যেটা বুঝতেছি আমরা সেটা লিখে নিই। তাহলে নগদানটা আগে লিখে নিই, ডেবিটটা ফাঁকা রাখি, যেহেতু ক্রেডিট ওটা নিচে লিখতে হবে। নগদান হিসাব ক্রেডিট, এই যে ক্রেডিটের ঘরে 20,000 টাকা বসাই দিলাম। তাহলে কি কারণে টাকাটা গেছে, আমি কি পেয়েছি, এই যে আসবাবপত্র ক্রয় করেছি, যেহেতু নাম আছে তখন ক্রয় লেখা যাবে না, তাই না? আমরা পেয়েছি কি আসবাবপত্র, তাহলে আমরা আসবাবপত্র হিসাব ডেবিট করে দিব। আর এই আসবাবপত্রের কারণেই তো টাকাটা চলে গেছে, তাহলে আসবাবপত্র পেয়েছি এই জন্য আসবাবপত্র ডেবিট, আর নগদ টাকা চলে গেছে এই জন্য নগদান হিসাব ক্রেডিট। হ্যাঁ, তাহলে এই যে এখানে আসবাবপত্র ডেবিট, এই যে 20,000 টাকা, এই হচ্ছে আমাদের ক নাম্বার কোয়েশ্চেন। আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন ক্লিয়ারলি ইনশাল্লাহ। তো এটা হচ্ছে শর্টকাট নিয়ম, ঠিক আছে? আপনারা অন্যদের কাছে পড়লে বলবে জাবেদা মুখস্থ করো, জাবেদা মুখস্থ করবো কেন, রুলস অনুযায়ী আমার যা যাবে আমি তাই করব, ঠিক আছে? আচ্ছা, এখন যাই খ নাম্বার কোয়েশ্চেনে। খ নম্বর কোয়েশ্চেনে আমাদের কি বলেছে, 1 থেকে 25 তারিখের লেনদেনের হিসাবের শ্রেণী বিভাগ দেখো। আমাদের হিসাবের শ্রেণী বিভাগ দেখাইতে বলছে, তো আমরা হিসাবের শ্রেণী বিভাগের জন্য একটা ঘর আছে। যদি আমাদের জাবেদা ছাড়া হিসাবের শ্রেণী ইম্পসিবল করা, ঠিক আছে? জাবেদা ছাড়া এটা সম্ভব না। আরেকটু হিসাবের শ্রেণীর জন্য আরেকটু ডেফিনেশন আপনাদের দিয়ে দিচ্ছি, যে এইটুকুন ধরতে হবে, আপনার যা চলে গেছে সেটা হচ্ছে কি ব্যয়, কী হয়েছে, যেটা চলে গেছে সেটা ব্যয়, আর যেটা চলে যাবে সেটাকে বলা হয় দায়। এখনও দেই নেই, তাই না? চলে যায় নাই, যেহেতু যায় না, যাবে তো, এখন হোক পরে হোক যাবে তো, তাই না? তাহলে আমার পরিশোধ তো করতেই হবে, তাহলে আমি দায়বদ্ধ আছি, এই জন্য এটাকে দায় বলা হয়, ঠিক আছে? আর যেটা আমি পেয়ে গেছি সেটাকে বলা হয় আয়, যেটা পেয়ে গেছি সেটা হচ্ছে আয়, আর যেটা পাবো এখনও পাই নাই ওটাকে বলা হয় সম্পদ। এইটুকুন মাথায় রাখবেন আপনারা, কি যা পাইছি সেটা আয়, আর যেটা পাবো সেটা সম্পদ। আমার টাকা যদি কারোর কাছে পড়ে থাকে ওটাই সম্পদ, ঠিক আছে? আর আমার কাছে যদি কেউ পায় সেটা দেয়। তাহলে আমার কি যা পাইছি সেগুলো কি, সেটা হচ্ছে আয়, আর যা পাবো সেটা সম্পদ, যা চলে গেছে সেটা খরচ, আর যেটা যাবে এখনও যায় নাই সেটাকে বলা হয় সম্পদ, সরি দায়, ঠিক আছে? যায় নাই, যাবে তো, এখন না হোক পরে হোক, যাবে তো। আচ্ছা, এখন যাই হিসাবের শ্রেণীটা আপনাদের বুঝতে সহজ হবে, শুধু রুলসটুকুন মনে রাখেন, কি যা পাইছি সেটা আয়, যেটা পাবো ওটা সম্পদ, আর যেটা চলে গেছে সেটা হচ্ছে ব্যয়, আর যেটা যাবে সেটা হচ্ছে দায়। এইটুকুন মাথায় রাখবেন, তাহলে হিসাবের শ্রেণী শেষ হয়ে যাবে। 1 থেকে 25 তারিখের লেনদেনের হিসাবের শ্রেণী, হিসাবের শ্রেণীর ঘরটুকুন আপনারা মনে রাখবেন। এই যে তারিখ, বিবরণ, এখানে হিসাবের শ্রেণী। হিসাবের শ্রেণীতে আপনাদের লিখতে হবে কোনটা আয়, কোনটা ব্যয়, কোনটা দায়, কোনটা সম্পদ। ক্লিয়ার? কোনটা আয়, কোনটা ব্যয়, কোনটা দায়, কোনটা সম্পদ, এখানে তাই লিখতে হবে, ঠিক আছে? আচ্ছা, 2015 সাল, জাবেদা ছাড়া তো আমরা বুঝবো না কোনটা আয়, কোনটা ব্যয়, কোনটা দায়, কোনটা সম্পদ, তাই না? আচ্ছা, কত তারিখ? জুন মাসের, জুন মাসের 1 তারিখ। কি বলেছে? ব্যবসায় মূলধন আনয়ন করা হলো, ব্যবসায় মূলধন আনয়ন করা হয়েছে। তো মূলধন আনয়ন, ব্যবসা কি পেয়েছে, আমি কি বলেছিলাম, রুলসটুকুন আপনাদের বলে দিয়েছিলাম যে ব্যবসা প্রতিষ্ঠান কি যা পাবে তাই ডেবিট, ব্যবসা প্রতিষ্ঠান থেকে যা চলে যাবে, গেছে বা যাবে সেটা ক্রেডিট, যা পাইছে বা পাবে সেটা ডেবিট, আর যা চলে গেছে বা যাবে সেটা ক্রেডিট, তাই না? তাহলে ব্যবসা প্রতিষ্ঠান কী হয়েছে, মূলধন কে দেয় ব্যবসা করতে, মালিক দেয়, তাই না? মালিকের হিসাব তো আমরা করছি না, আমরা করছি কার, ব্যবসায়। ব্যবসা কী পেয়েছে, যেহেতু মালিক ব্যবসা করতে টাকা দিয়েছে তাহলে ব্যবসা অবশ্যই টাকা পেয়েছে, তাহলে ব্যবসা যা পাবে তাই ডেবিট। আমরা অঙ্ক কার করবো, মালিকের না ব্যবসায়?
অবশ্যই ব্যবসায়। মালিক মারা গেলে কি তার ব্যবসা থেমে থাকবে? তার ছেলে বা আত্মীয় স্বজন, ছেলে মেয়ে আত্মীয় স্বজন কেউ না কেউ তো করবে। তাহলে আমরা হিসাব করবো কার? ব্যবসায়। ব্যবসা কি পেয়েছে? নগদ টাকা। তাহলে নগদান হিসাব ডেবিট। নগদান হিসাব। আচ্ছা, তারপরে ক্রেডিট কি হয়েছে? ব্যবসায় মূলধন আনছে, কে দিছে টাকা? ব্যবসা কার কাছে দায়বদ্ধ আছে? কি কারণে টাকাটা আসছে? কে দিছে? মালিক দিয়েছে। মালিক যদি দেয় ওটাকে বলা হয় মূলধন, আর মালিক যদি ব্যবসাতে কিছু নিয়ে যায় ওটাকে বলা হয় উত্তোলন। ব্যবসা করতে টাকা দিলে ওটা কি মালিকে দেয়, ওটাকে বলা হয় মূলধন, ঠিক আছে? আর নিয়ে গেলে এটা উত্তোলন। তাহলে ব্যবসা করতে ব্যবসা পাইছে নগদ টাকা, কে দিয়েছে? মালিক দিয়েছে। মালিক যদি দেয় তাহলে কি লিখতে হবে? মূলধন। তাহলে মূলধন হিসাব ক্রেডিট। এভাবে অ্যাঙ্গেলে যদি আপনারা লেখেন তাহলে ডেবিট ক্রেডিট লেখার দরকার নাই, ঠিক আছে? তাহলে নগদ কি? নগদ কি আমি কি বলেছি? আপনার সম্পদ কোনটা যেটা আপনার কাছে পড়ে থাকবে বা অন্য কারো কাছে আপনার কোনো কিছু পড়ে আছে, ওটাকে বলা হয় সম্পদ। তাহলে নগদ টাকা আপনার কাছে পড়ে আছে, তাহলে এটাকে কি বলা হয়? সম্পদ, তাই না? এটা হচ্ছে সম্পদ, যেহেতু আপনার কাছে পড়ে আছে। আর এই যে মূলধন কি? মূলধন কি? মালিকানা সত্ত্ব, এটাকে বলা হয় OE, ওনার্স ইকুইটি, মানে মালিকানা সত্ত্ব। মূলধন কে দেয়? মালিক দেয় না, এই জন্য এটাকে বলা হয় মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্ব, হ্যাঁ, এটা হচ্ছে 1 নম্বর। আচ্ছা, তারপর 10 তারিখ কি বলেছিল? জুন মাসের 10 তারিখ মণিহারি বাবদ খরচ হয়েছে 3500 টাকা। আচ্ছা, আমার কি চলে গেছে? যা চলে যাবে তা কি? ক্রেডিট। যা পাবো তাই ডেবিট, তাই না? তাহলে চলে গেছে কি? আমি যেহেতু ডেবিটটা বুঝতেছি না, আচ্ছা ক্রেডিটটা বুঝতেছি, আমার নগদ টাকা চলে গেছে, যেহেতু আমি মণিহারি বাবদ খরচ হয়েছে, তাই না? তাহলে কি কি চলে গেছে? নগদ টাকা। নগদান হিসাব ক্রেডিট। আগে নগদটা লিখে নিই, ডেবিটটা ফাঁকা রাখি। নগদান হিসাব, তাই না? আচ্ছা, এই নগদ টাকাটা কিসের কারণে গেছে? মণিহারির কারণে। তাহলে মণিহারি হিসাব ডেবিট। মণিহারি হিসাব। মণিহারি কি জিনিস? বই, খাতা, কলম, এগুলোকে একসাথে একটা নাম দিয়েছে মণিহারি, ঠিক আছে? বই, খাতা, কলম, পেন্সিল, এগুলোকে বলা হয় মণিহারি। তাহলে মণিহারি যে কিনছি, মণিহারি কি? মণিহারি কিনলে কি টাকা যাচ্ছে না? খরচ হচ্ছে না? আমি যেই জিনিসটা আমার প্রতিনিয়ত ইউজ হবে, 1 বছরের কম সময়ের জন্য হবে, ওগুলোকে খরচ বলা হয়। আর যেই জিনিসটা যেই খরচটা আমার 1 বছরের বেশি সময় হবে, দীর্ঘমেয়াদের জন্য হবে, ওইটা হচ্ছে সম্পদ। যে কোনো কিছুর বিনিময়ে যদি আমি কিছু কিনে রাখি কয়েক বছরের জন্য, 1 বছরের অধিক সময়ের জন্য, ওটাকে বলা হয় সম্পদ। আর 1 বছর কম সময়ের জন্য যেটা চলে যাবে, প্রতি মাসে হোক, সেটা দৈনিক হোক, ঠিক আছে, ওটাকে খরচ। তাহলে মণিহারি বই, খাতা, কলম প্রতি মাসে কিনবেন না বছর একবার কিনবেন? প্রায় কিনতে হবে। তাহলে এটা হচ্ছে খরচ। মণিহারি হচ্ছে ব্যয়। আর নগদ টাকা কি? নগদ টাকা আপনার হাতে থাকে, তাহলে এটা কি? সম্পদ, তাই না? সম্পদ। ক্লিয়ার? নগদ টাকা হচ্ছে সম্পদ। এবার চলে যাক বা থাকুক, নগদ তো আপনার কাছেই থাকে। এখন আপনি চলে গেছে, ওইটা হচ্ছে যদি কারণ চাই, হিসাবে শ্রেণী কারণ সহ ব্যাখ্যা করো, তখন আমরা এটা লিখব সম্পদ হ্রাস, ঠিক আছে? যখন কারণ সহ বলবে, ওটা কারণের ঘরে আমরা লিখব সম্পদ হ্রাস। আচ্ছা, তারপরে কি বলেছে এটা ক্লিয়ার? ভাড়া প্রাপ্তি। আপনি কি পেয়েছেন? ভাড়া পেয়েছেন। ভাড়া কি পেয়েছেন? আপনি নগদ টাকা পেয়েছেন, ভাড়া পাইছেন না? কি দিয়েছে? ভাড়াটি আপনাকে টাকা দিয়েছে, তাই না? তাহলে নগদান হিসাব কি? যা পাবে ব্যবসা প্রতিষ্ঠান যা পাবে কি তাই ডেবিট। ভাড়া হিসাব, তাহলে নগদ টাকা কি পেয়েছি? নগদ টাকা পেয়েছি না? তাহলে নগদান হিসাব ডেবিট। নগদান হিসাব ডেবিট। আর কি জন্য? এই যে নগদ টাকা যে আমি পাইছি, কি জন্য পেয়েছি? ভাড়ার কারণে, তাই না? ভাড়া প্রাপ্তি। তাহলে প্রাপ্ত ভাড়া হিসাব ক্রেডিট, যেটার কারণে পেয়েছি, পাইছি না? তাই না? তাহলে নগদ কি? সম্পদ। এর আগে আমরা করেছি, তাই না? নগদ টাকা হচ্ছে সম্পদ। আর ভাড়া পাইছি না, আমার কি চলে গেছে? যেমন মণিহারির জন্য খরচ হয়েছিল, ওটা হচ্ছে ব্যয়। আর এটা আমি পেয়েছি, তাই না? আমি কি বলছিলাম? যা পেয়ে গেছি সেটা কি? আয়, তাই না? তাহলে এটা হচ্ছে আয়। ভাড়া আমরা পাইছি, এটা হচ্ছে আমার আয়।
ক্লিয়ার? আচ্ছা, তারপরে বলেছে 25 তারিখ মজুরি প্রদান। কি গেছে? চলে গেছে কি আমার নগদ টাকা, তাই না? তাহলে নগদান হিসাব, তাই তো। আর পেয়েছি কি আমি? এই যে নগদ টাকা যে গেছে, কি কারণে টাকাটা গেছে? মজুরির কারণে। তাহলে মজুরি হিসাব ডেবিট। দেখছেন, একটা লিখলে অপরটা পেয়ে যায়। ডেবিটটা ফাঁকা রাখছি না আমরা, এই যে এখানে লিখবো মজুরি। তা মজুরি, মজুরি কি? মজুরি দিচ্ছি না আমরা, তাহলে খরচ হচ্ছে না। মজুরি কি 1 বছরের বেশি সময়ের জন্য দিচ্ছি না কম সময়ের জন্য? তাহলে কম সময়ের জন্য, তাহলে মজুরি হচ্ছে খরচ, ব্যয়। আর নগদ টাকা কি? নগদ টাকা তো সম্পদ। ক্লিয়ার? 1 থেকে 25 তারিখ পর্যন্ত তারিখের এই যে হিসাবের শ্রেণী করলাম আমরা। ক্লিয়ার? এই আমার মনে হয় না এর থেকে সহজ সিস্টেম হতে পারে। মুখস্থ করার দরকার নেই তো। আমরা মুখস্থ করে কতক্ষণ রাখবো? আমরা এইভাবে শিখবো, সিস্টেম শিখবো। আমরা সিস্টেমিকভাবে আমরা যখন যাব তখন আমরা আজীবন মনে রাখতে পারবো। আর আমরা যদি মুখস্থ করি, এই মুখস্থ বিদ্যার কোনো দাম আছে? যেটা আমি কালকে ভুলে যাব, সেটার কোনো দাম নেই। তো আমরা মুখস্থ করবো না, আমরা রুলস অনুযায়ী যাব, আমরা আমাদের আজীবন মাথায় থাকবে। মুখস্থের কোনো কাজ নাই। সৃজনশীল মানে কি? আপনার মুখস্থের কোনো কাজ নাই। আচ্ছা, এখন গ নাম্বার কোয়েশ্চেনে বলেছে 1 থেকে 25 তারিখের ডেবিট ক্রেডিট নির্ণয় করতে। এই যে আমরা যে ইয়াটা করেছি, এইটাই সেম। এই যে জাবেদাগুলো করেছি, জাবেদাটাই সেম ঘর। আমি ঘরটা শুধু করে দিচ্ছি। জাবেদাগুলো আবার করতে হবে কেন? একবার শিখছি আমরা, আমার বারবার তো করতে হবে না, তাই না? আমি মুছে দিচ্ছি। এই যে এখানে লিখব ডেবিট ক্রেডিট, আর এখানে লিখব টাকা। বাস, গ নাম্বার প্রশ্ন। লেনদেন দ্বারা ডেবিট ক্রেডিট নির্ণয়, তাই না? নগদান হিসাব কি? এটা হচ্ছে ডেবিট। আর মূলধন হিসাব কি? ক্রেডিট। এখন টাকা কত আছে নগদে? মূলধন এই যে 50,000, এই যে 50,000, শেষ। কঠিন কিছু? শুধু ডেবিট ক্রেডিট লিখে বসাই দিব। মানে জাবেদা পারলে আপনার এগুলোই হিসাবের শ্রেণী পুরোটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। তারপর মণিহারি, এটা ডেবিট, আর এটা নগদ ক্রেডিট। কত টাকা? 3,500, 3,500, শেষ। তারপরে মজুরি প্রদান, এটা ডেবিট, নগদ ক্রেডিট 2,000, 2,000। তারপরে মজুরি প্রদান, এটা ডেবিট, এটা ক্রেডিট। কত টাকা? 2500 টাকা। এই হচ্ছে আমাদের গ নাম্বার কোয়েশ্চেনের অ্যান্সার। সেম। আশা করছি আপনারা এইটুকুন কোনো ল্যাকিংস ছাড়াই আপনারা ইনশাল্লাহ এটা বুঝতে পেরেছেন। প্রয়োজনে আমরা সামনের বোর্ডে তো এরকম কোয়েশ্চেন আবারও আসবে, তাই না? সামনের বোর্ডটা আমরা এখন আবার আরেকটা সামনে একটা বোর্ড করব ইনশাল্লাহ। তো দেখি এখন আমরা কোন বোর্ড করতে পারি। আচ্ছা, আমরা করব সিলেট বোর্ড 2017। কোন বোর্ড? সিলেট বোর্ড। আচ্ছা, এগুলো আমরা আগে মুছে নিচ্ছি। কোনটা করব? সিলেট বোর্ড 2017।
সিলেট বোর্ড 2017। 2016 জুন মাসের 1 তারিখ। জুন মাসের 1 তারিখ। বাকিতে পণ্য বিক্রয় 3000 টাকা। জুন মাসের 5 তারিখ সুমনের নিকট হতে 10,000 টাকা পণ্য ক্রয় করে সুমনের নিকট থেকে 10,000 টাকার পণ্য ক্রয় করে নগদ 7,000 টাকা প্রদান। 9 তারিখ ক্যাশ বাক্স হতে 1,000 টাকা 2টি নোট হারিয়ে গেল। ক্যাশ বাক্স হতে 1,000 টাকার 2টি নোট হারিয়ে গেল। 18 তারিখ অগ্রিম বেতন প্রদান। কর্মচারীকে অগ্রিম বেতন প্রদান। কর্মচারীকে অগ্রিম বেতন প্রদান। ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন 4,000। ব্যাংক হতে উত্তোলন 4,000 টাকা। 25 তারিখ বিনিয়োগের সুদ প্রাপ্তি। বিনিয়োগের সুদ প্রাপ্তি 2,000 টাকা। ক নাম্বার প্রশ্ন বলেছে মালিকানা সত্ত্ব বৃদ্ধির পরিমাণ। খ নম্বরে বলেছে 1/5/18 ও 22 তারিখের লেনদেনে শ্রেণীবিভাগ লেনদেনের তারিখের লেনদেনের শ্রেণী বিভাগ কারণ সহ ব্যাখ্যা করো। তারপর বলছে 5, 9, 22 ও 25 তারিখের লেনদেনগুলোর ডেবিট ক্রেডিট
নির্ণয় করো। এই হচ্ছে আমাদের সিলেট বোর্ড 2017 সালে। আচ্ছা, এখন এইটার মধ্যে আমরা একটু কঠিন জাবেদা পেয়েছি না, আমরা রুলস অনুযায়ী করব, দেখি কঠিনগুলো আমাদের জন্য সহজ হয়ে যাবে। আমরা মুখস্থ করব কয়টা জাবেদা, কয়টা এন্ট্রি মুখস্থ করব, তাই না? মুখস্থ করে কয়দিন মনে রাখবো? আমরা আজীবনের জন্য যেটা সিস্টেম ফলো করব, আমরা আজীবনের জন্য করব। ক্লিয়ার? আচ্ছা, যাচ্ছি। ক নাম্বার বলছে মালিকানা সত্ত্ব বৃদ্ধির পরিমাণ। মালিকানা সত্ত্ব কীভাবে বৃদ্ধি পায়, তাই না? মালিককে ব্যবসা করতে টাকা দেয়, তাই না, মূলধন, তাই তো? তো এটার সাথে দেখা গেছে বৃদ্ধি হয় কি যত আয় আছে আয়গুলা যোগ করলে তো বৃদ্ধি পাবে, আর ব্যয়গুলা বিয়োগ করলে তো হ্রাস পাবে মালিকানা সত্ত্ব, তাই না? যত খরচ করবে মালিকের টাকা কমবে, যত টাকা পাবে বিক্রি করে বা যেভাবে কমিশন পাক, যেভাবে পাক, তো যেই 1 বছর কম সময়ের জন্য বা প্রতি মাসে যেগুলো পাবে, প্রতিদিন পাবে, সেটা হচ্ছে আয়। তাহলে মালিকানা সত্ত্ব বৃদ্ধির পরিমাণ করতে হলে শুধুমাত্র আয়ের পরিমাণগুলো বের করতে হবে। দেখি আমরা কি আয় আছে। বাকিতে পণ্য বিক্রয়, তাই না? এই যে বিক্রি করেছি আমি 3000 টাকা, তাহলে এটা তো আমার আয় হচ্ছে না ব্যয় হচ্ছে? যত বিক্রি করব ততই লাভ হবে, যত বিক্রি করব তত লাভ হবে, তাই না? এটা হচ্ছে আয়ের পরিমাণ। তাহলে আমরা একটা পাইছি, সুমনের নিকট থেকে এত টাকা পণ্য ক্রয় করছি। ক্রয় করলে কি মালিকের টাকা যায় না, আসে, চলে যায়? তাহলে এটা হ্রাস। আমাদের বলছে শুধু বৃদ্ধির পরিমাণ নির্ণয় করতে। আচ্ছা, ক্যাশ বাক্স হতে 1000 টাকার 2টি নোট হারিয়ে গেছে। ক্যাশ বাক্স থেকে 1000 টাকার 2টা নোট হারিয়েছে, মানে 2000 টাকা হারিয়ে গেছে। তো এটা কি আয়ের পর্যায়ে পড়ছে না ব্যয় হয়েছে? ব্যয় হয়েছে, তাহলে এটা বাদ। কর্মচারীকে অগ্রিম বেতন প্রদান, অগ্রিম দিয়ে দিছি, এটাও তো খরচ হয়ে গেছে, তাই না? যদিও কর্মচারীকে অগ্রিম দিয়ে রাখছি, সম্পদ আমার পড়ে আছে, তাহলে এটা তো আয় হয়নি, হয়েছে? আচ্ছা, ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন 4000 টাকা। মালিককে একটু আগে এর আগের এন্ট্রিতে আমরা বলেছি, মালিক যদি নিজের জন্য, মালিক ব্যবসা করতে টাকা দিলে মূলধন হয়, নিয়ে গেলে কি হয়, উত্তোলন হয়। মালিক যদি নিজের জন্য কোনো কিছু ব্যবসা থেকে নিয়ে যায়, সেটাকে বলা হয় উত্তোলন। তাহলে এটাও তো মালিক ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন করছে। ব্যাংকের টাকা কার? ব্যবসার টাকা ব্যাংকে রাখে, ব্যাংকের থেকে ব্যবসায় আসে। তো মালিকে কি করেছে, এই ব্যবসার টাকা ব্যাংকের থেকে উঠে নিজের কাছে নিজের জন্য নিয়েছে, তাহলে ওটা হচ্ছে উত্তোলন। তাহলে এটাও ব্যয়। বিনিয়োগের সুদ প্রাপ্তি, এই যে বিনিয়োগ করেছিলাম, সুদ পেয়েছি, আয় হয়েছে, তাই না? তার মানে আমরা কয়টা পেলাম? আয় 1 তারিখে আর 25 তারিখ, এই দুইটা হচ্ছে আমাদের আয়। এটাই হচ্ছে মালিকানা সত্ত্ব বৃদ্ধির পরিমাণ। ক নম্বর প্রশ্নে মালিকানা সত্ত্ব বৃদ্ধির পরিমাণ, তাই না? এখানে তারিখ, বিবরণ, টাকা। মালিকানা সত্ত্ব বৃদ্ধির পরিমাণ কত সাল? 2016 সাল। জুন মাসের কয় তারিখ ছিল? 1 তারিখে। যা আছে তাই লিখবো, বাকিতে পণ্য বিক্রয় লিখবো। বাকিতে পণ্য বিক্রয় করছি কত? 3000 টাকা। আর কয় তারিখ ছিল জানি আমরা? 25 তারিখ। বিনিয়োগের সুদ প্রাপ্তি। এই দুটা ছিল আমাদের আয়। এই আয়গুলো হচ্ছে বৃদ্ধির পরিমাণ, আর ব্যয়গুলো হচ্ছে হ্রাসের পরিমাণ মালিকানা সত্ত্ব। তাহলে কত টাকা ছিল? সুদ প্রাপ্তি 2000। তাহলে তো টোটাল কত হয়েছে? এই 5000 টাকা, তাই না? এই 5000 টাকা হচ্ছে মালিকানা সত্ত্ব বৃদ্ধি। মালিকানা সত্ত্ব বৃদ্ধির পরিমাণ। মালিকানা সত্ত্ব বৃদ্ধির পরিমাণ কত আছে? এই যে 5000 টাকা। ক্লিয়ার? আশা করছি এইটুকুন আপনারা বুঝতে পেরেছেন ক্লিয়ারলি, ইনশাল্লাহ। আচ্ছা, এখন খ নাম্বার কোয়েশ্চেনে যাচ্ছি আমরা। খ নাম্বার কোয়েশ্চেনে আমাদের কি বলেছে? এত তারিখের লেনদেনের শ্রেণী বিভাগ কারণ সহ ব্যাখ্যা করতে বলছে। একটু আগে এর আগের বোর্ডে আমরা করেছি যে কারণ সহ, আমরা এর আগে শুধু হিসাবে শ্রেণী করেছি, কারণ সহ ব্যাখ্যা আমরা করিনি। এখন আমরা কারণ সহ ব্যাখ্যাগুলো করব। সেম ঘর রাখবো, একটা ঘর একটু ভিন্ন আছে, ওটা হচ্ছে কারণটা করার জন্য। তো আমরা তো এই ঘরটা জানি। কি বলছে? কয় তারিখ? 1, 5, 18 ও
22 তারিখের হিসাবের শ্রেণী কারণসহ ব্যাখ্যা। এটা হচ্ছে কারণ, এটা হচ্ছে হিসাবের শ্রেণী, আর এখানে হচ্ছে তারিখ, বিবরণ, হিসাবের শ্রেণী হচ্ছে কারণ। ক্লিয়ার? এখন যাই, কত সাল? 2016 সাল জুন মাসের 1 তারিখ। কী বলেছে? বাকিতে পণ্য বিক্রয় করেছি, কোনো কিছু বিক্রি করেছি, আমি কি পেয়েছি টাকা? বিক্রি করলে তো অবশ্যই টাকা পাবো, তাই না? তো টাকা কি পাইছি? যেহেতু বাকিতে বিক্রি করেছি, পাই নাই কিন্তু পাবো তো। যা পাইছি বা পাবো তাই তো দেবে। তাহলে পাবো কার কাছে পাবো? দেনাদার, তাকে বলা হয় কি? দেনাদার। সে আমাকে দিবে না? তো দেনাদার বা প্রাপ্য হিসাব, আমরা প্রাপ্য হিসাবে লিখি। তাহলে পাবো না? এই যে প্রাপ্য হিসাব। আর কি কারণে টাকাটা পাবো? আমরা বিক্রি করার কারণে, বিক্রয় হিসাব ক্রেডিট চলে গেছে কি? বিক্রয়, তাই না? প্রাপ্য হিসাব কি? পাবো, আমার টাকা আরেকজনের কাছে পড়ে আছে, যেহেতু বিক্রি করেছি আমি টাকা পাবো না, তাহলে ওটাকে বলা হয় সম্পদ। আমি কারোর কাছে পাইলে ওটা কি? সম্পদ। আর বিক্রি করেছি, যত বিক্রি করব তত কি হবে? আয় হবে। তাহলে সম্পদ ব্যবসায় বাড়ছে না কমছে? এই যে কারণে লিখবো সম্পদ বৃদ্ধি। আর আয় করছি না, তাহলে আয় হলে কি? মালিকানা সত্ত্ব বৃদ্ধি, এটাকে বলা হয় আয় বৃদ্ধিও লিখতে পারেন আপনারা, বৃদ্ধি অথবা মালিকানা সত্ত্ব বৃদ্ধি। মালিকের টাকা বাড়ছে, যত বিক্রি করবো মালিকানা সত্ত্ব বৃদ্ধি। ঠিক আছে? হয়তো বা আয় বৃদ্ধি লিখতে পারেন, মালিকানা সত্ত্ব বৃদ্ধি। তবে আমার মতে মালিকানা সত্ত্ব বৃদ্ধি যুক্তিযুক্ত। যা আয় হলে যেহেতু মালিকানা সত্ত্ব বৃদ্ধির পরিমাণ, আয় হলে যেহেতু মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়, ব্যয় হলে মালিকানা সত্ত্ব হ্রাস লেখাটাই, আয় আর ব্যয় হলে এটা লেখাটাই যুক্তিযুক্ত। ঠিক আছে? আমরা মালিকানা সত্ত্বই লিখব। 5 তারিখ বলেছে সুমনের নিকট থেকে 10,000 টাকার পণ্য ক্রয় করে নগদে 7,000 টাকা প্রদান। সুমনের কাছ থেকে আমরা 10,000 টাকার পণ্য কিনেছি, সুমনকে দিয়েছি কত? আমি 7,000 টাকা। আমার চলে গেছে কত? নগদ 7,000 টাকা। আমার যা যাবে তাই কি? ক্রেডিট। আচ্ছা, নগদান হিসাব। আচ্ছা, নগদ টাকা আমার চলে গেছে 7,000, কিন্তু আমি মাল তো কিনেছি 10,000, আর 3,000 টাকা, 3,000 টাকা কি আমি দিয়েছি? দেইনি, কিন্তু দিব তো। যা দিয়েছি, যা চলে গেছে বা যাবে, সেটাই হচ্ছে ক্রেডিট। তাহলে কি দিতে হবে না 3,000? তাহলে এটা আমার যাবে তো, আজকে না কালকে তো যাবে, তাহলে এটাও ক্রেডিট। তাহলে কাকে দিব আমি? প্রদেয় হিসাব বা পাওনাদার। আমরা প্রদেয় হিসাব লিখব, প্রদান করতে হবে না আমাদের, তাহলে প্রদেয় হিসাবই লিখব। ঠিক আছে? আর কি আমি পেয়েছি কি? সুমনের নিকট থেকে প্রদেয় হিসাব। প্রদেয় হিসাবের নাম আছে সুমন, নাম থাকলে যে প্রদেয় হিসাব যদি লেখেন, প্রদেয় হিসাব লেখা ব্রেকেটে লিখতে হবে সুমন। নাম অবশ্যই, নাম থাকলে অবশ্যই নাম লিখতে হবে। ঠিক আছে? কারণ সুমনের কাছ থেকে সুমন আমার কাছে পাবে, সুমনের নামটা আমি লিখে রাখলাম। ঠিক আছে? তো সুমনের নাম অবশ্যই নাম থাকলে লিখতে হবে। আর কি কারণে আমার টাকাগুলো গেছে? নগদ 7,000 গেছে, আর 3,000 টাকা আমার বাকি, তাই না? এখনও দিই নাই, দিব তো। দোনোটাই আমার কি? ক্রেডিট। আর কি কারণে তাহলে আমার ডেবিট কি হবে, তাই না? আমি কি কারণে টাকাটা দিচ্ছি? পণ্য ক্রয় করাতে, তাহলে ক্রয় হিসাব ডেবিট, তাই না? যত কিনবে তত মালিকের টাকা কি? কমবে, তাহলে এটাকে বলা হয় ব্যয়। ঠিক আছে? আর নগদ কি? সম্পদ। আর প্রদেয় হিসাব দায় প্রদান করব, তাই না? তাহলে ব্যয় হলে কি লিখতে বলছি? মালিকানা সত্ত্ব, তাই না? মালিকানা
সত্ত্ব। মালিকানা সত্ত্ব, মালিকের টাকা বাড়ছে না কমছে? ব্যবসার থেকে ব্যয় হয়েছে, তাহলে এটা হ্রাস পেয়েছে। মালিকানা সত্ত্ব হ্রাস। সম্পদ, নগদ টাকা কি কমছে না বাড়ছে? সম্পদ হ্রাস পেয়েছে, নগদ টাকা চলে গেছে, তাহলে এটাও হ্রাস। দায় কি বাড়ছে না কমছে? যেহেতু আমার কাছে পাবে, আমি তো দিইনি এখনও, তাই না? দায় বৃদ্ধি পেয়েছে। কত সহজ দেখছেন। 9 তারিখ কি বলেছে? ক্যাশ বাক্স হতে চুরি হয়েছে। 9 তারিখ কী বলেছে? ক্যাশ বাক্স হতে 1000 টাকার 2টি নোট হারিয়ে গেছে। হারিয়ে কি যায় কখনো ক্যাশ বাক্স থেকে? অবশ্যই কর্মচারী চুরি করেছে, তাই না? যাই হোক, চুরি করুক, হারিয়ে যাক, তো এটা তো মালিকের লস না লাভ? এটা তো ব্যয় হয়েছে, তাই না? আমার চলে গেছে কি? নগদ টাকা। যেহেতু চুরি তো অন্য 2টা নোটই হয়েছে, তাহলে নগদ টাকা চুরি হয়েছে, তাহলে নগদান হিসাব কি? যেটা চলে যাবে সেটা কি? ক্রেডিট। তাহলে নগদান হিসাব ক্রেডিট। আর ডেবিট কি হবে তাহলে? বিবিধ ক্ষতি। এটা কি নামে খাতায় লিখবেন? বিবিধ ক্ষতি হিসাব নামে আমরা খাতায় লিখব। ক্লিয়ার? আচ্ছা, তাহলে বিবিধ ক্ষতি, এটা তো খরচ, তাহলে খরচ হলে কি? ব্যয় হলে মালিকানা সত্ত্ব কি? মালিকের টাকা কমবে না বাড়বে? কমবে। এই যে হ্রাস, মালিকানা সত্ত্ব হ্রাস। আর কি? নগদ কি? সম্পদ, তাই না? সম্পদ কি কমছে না বাড়ছে? সম্পদ হ্রাস পেয়েছে। আচ্ছা, তারপর বলেছে 18 তারিখ। 18 তারিখ বলেছে কর্মচারীকে অগ্রিম বেতন প্রদান। অগ্রিম দেই, আর যেভাবে দেই বেতন দিয়েছি, টাকা তো অবশ্যই গেছে, তাই না? তাহলে যেটা যাবে সেটা কি? ক্রেডিট, তাই না? তাহলে নগদান ক্রেডিট। আচ্ছা, কী কারণে টাকা গেছে? অগ্রিম বেতন দিয়েছি, তাই না? তাহলে অগ্রিম বেতন ডেবিট। আচ্ছা, অগ্রিম যে আমি যে বেতনটা দিয়েছি, তাই না? অগ্রিম বেতনটা দেওয়ার কারণে আমার কি ওর কাছে আমি পাবো না আমার কাছেও পাবে? ওর কাছে উল্টা আমি পাবো, তাই না? ওরে আমি অগ্রিম দিয়ে রাখছি, ও আমার এক কাজ এখনও করে নেই, কিন্তু ওরে অগ্রিম বেতন দিয়ে রাখছি, ওর কাছে আমি পাবো না যতদিন পর্যন্ত কাজ করে পরিশোধ না করবে। তাহলে এটা কি? আমি কারো কাছে কিছু পেলে ওটা কি? সম্পদ। এই যে সম্পদ। আর নগদান হিসাব কি? নগদ টাকা কি? এটাও সম্পদ, তাই না? সম্পদ কি বাড়ছে না কমছে? সম্পদ বাড়ছে না? ওর কাছে টাকা ফালায় রাখছি না আমি, বৃদ্ধি। একটা সম্পদ বাড়ছে, আরেকটা সম্পদ কমছে, নগদ টাকা চলে গেছে না, সম্পদ হ্রাস। আচ্ছা, তারপর কি বলেছে? 22 তারিখ ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন করা হলো 4000 টাকা, তাই না? ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন করেছে, মালিক তার নিজের জন্য উত্তোলন করেছে ব্যাংক থেকে। তো ব্যাংকের টাকা কার? ব্যবসায়। তো ব্যবসা থেকে তো চলে গেছে, ব্যবসা থেকে হয়তো নগদ যায় না, কিন্তু ব্যাংকের থেকে তো গেছে, ব্যাংকও তো ব্যবসায়, তাই না? তাহলে ব্যাংক হিসাব কি? ডেবিট না ক্রেডিট? ব্যাংকের থেকে চলে গেছে, তাহলে ব্যাংক হিসাব ক্রেডিট। যেটা চলে যাবে সেটা কি? ক্রেডিট। ব্যাংক হিসাব ক্রেডিট। আর কে নিয়েছে টাকাটা? আমি বলছি না, যদি মালিকে ব্যবসা করতে টাকা দেয় তাহলে মূলধন, নিয়ে গেলে নিজের জন্য, সেটাকে বলা হয় উত্তোলন। মনে রাখতে হবে, মালিক যদি নিয়ে যায় নিজের জন্য, এটাকে বলা হয় উত্তোলন। তাহলে উত্তোলন হিসাব ডেবিট। আচ্ছা, উত্তোলন হিসাব ডেবিট। এখন উত্তোলনটা কি? আয়, ব্যয়, দায়, সম্পদ। যদিও হিসাব অনুযায়ী হয় উত্তোলন সম্পদ, কারণ ব্যবসা মালিকের কাছে টাকা পাবে। আবার আরেক দিক থেকে মালিকানা সত্ত্ব, মালিকে কী করে? যেটা ব্যবসা থেকে নিয়ে যায় ওটার ব্যবসায় ব্যাক করে না, তাহলে এই টাকাটা তো ব্যবসা করতে মালিক দিছে, এই অধিকারে সে নিয়ে যায়। কিন্তু আমার হিসাবের শেষে ব্যবসার তো বুঝাই দিতে হবে মালিককে, সম্পূর্ণ টাকা মূলধন যত টাকা দিয়েছে তো বুঝাইতে হলে মালিককে এটা কী করব? মালিকানা সত্ত্ব থেকে লাস্টে কেটে দিব। তাহলে এটাকে আমরা মালিকানা সত্ত্ব ধরতে পারি, মালিকানা সত্ত্ব, তাই না? যদিও সম্পদ, তারপরেও আমরা লিখব মালিকানা সত্ত্ব। আর ব্যাংক কি? সম্পদ, তাই না? মালিকানা সত্ত্ব কি হ্রাস পেয়েছে না?
আর সম্পদ এটাও হ্রাস পেয়েছে, ব্যবসা থেকে কমে গেছে, দোনোটাই কমে গেছে ব্যবসা থেকে। আচ্ছা, তারপর 25 তারিখ বলেছে বিনিয়োগের সুদ প্রাপ্তি 2000 টাকা। বিনিয়োগ করেছেন, এটা থেকে সুদ পেয়েছেন। কি পেয়েছেন আপনি? নগদ টাকা, তাই না? তাহলে নগদান হিসাব ডেবিট। আর কী কারণে পেয়েছেন? বিনিয়োগের সুদ, প্রাপ্ত সুদ হিসাব ক্রেডিট, বিনিয়োগের সুদ হিসাব ক্রেডিট। তাহলে কয় তারিখ? 25 তারিখ। নগদ টাকা পেয়েছি, তাহলে নগদান হিসাব। আর কি কারণে পেয়েছি? বিনিয়োগের সুদ। তাহলে নগদ কি? সম্পদ। বিনিয়োগের সুদ কি? আয়। যত পাবেন তত কি আয় হয় না? তাহলে সম্পদ বাড়ছে না কমছে? সম্পদ বৃদ্ধি। আর বিনিয়োগের সুদ আয় হলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি। আয় হলে মালিকের টাকা বেড়ে যায়, তাই তো? এই হচ্ছে আমাদের খ নাম্বার প্রশ্ন। গ নাম্বার প্রশ্ন বলছে ডেবিট ক্রেডিট নির্ণয় করার জন্য। তো আমরা তো জাবেদা করেছি, এখন শুধু আমরা ডেবিট ক্রেডিট বসাই দিব, শেষ, আমাদের কাজ শেষ হয়ে যাবে, তাই না? তাহলে এটা খ নাম্বার প্রশ্ন, আশা করছি বুঝতে পেরেছেন। গ নাম্বার প্রশ্নে সেম টু সেম জাবেদা করে এখানে ডেবিট, এখানে হিসাবে শ্রেণী জায়গায় আমরা দিয়ে দিব এখানে ডেবিট ক্রেডিট, ডেবিট ক্রেডিট, আর এখানে টাকা, তাই না? গ নাম্বার কোয়েশ্চেন। আচ্ছা, আমরা গ নাম্বার কোয়েশ্চেনে চলে যাচ্ছি। এই ঘরে শুধু আমরা টাকা বসাই দিব, এখানে ডেবিট ক্রেডিট বসাই দিব, এই তো। আচ্ছা, এটা হচ্ছে ডেবিট আর এটা ক্রেডিট। টাকা কত আছে? 3000, এই 3000। তারপরে এটাও ডেবিট, আর এই দুইটা কি? দুইটা কি? কোনোটা ক্রেডিট। ডেবিট কত টাকা? এই 10,000 টাকা। ক্রেডিট হচ্ছে একটা হচ্ছে 7,000, একটা হচ্ছে 3,000, এই 10,000। এটা হচ্ছে ডেবিট আর এটা ক্রেডিট, তাই না? বিবিধ ক্ষতি ডেবিট। আর ক্যাশ বাক্স থেকে দুইটা নোট কত? দুইটা নোটে 2,000, 1,000 টাকার দুইটা নোট যেহেতু 2,000। তারপরে এটা হচ্ছে ডেবিট, এটা ক্রেডিট। অগ্রিম বেতন কত টাকা? 3,000 টাকা। ব্যক্তিগত প্রয়োজন উত্তোলন, এটাও উত্তোলন ডেবিট, এটা ক্রেডিট, তাই না? কত টাকা উত্তোলন করেছে? 4,000 টাকা। তারপরে এটাও ডেবিট, এটা ক্রেডিট, কত? 2,000। এই হচ্ছে আমাদের ডেবিট ক্রেডিট। এটা হচ্ছে আমাদের কি কয় নাম্বার প্রশ্ন? গ নাম্বার প্রশ্ন। গ নাম্বার প্রশ্ন হচ্ছে 5, 9, 22, 25, যদিও 5, 9 বলছে, আমরা সবগুলোই করলাম। 5, 9, 22, 25 তারিখের লেনদেনগুলোর ডেবিট ক্রেডিট নির্ণয় করেছে। 5, 9, 22, 25, যদি এগুলো বলে নেই, তারপর আমরা করে ফেলেছি, সমস্যা তো নেই, সবগুলো এন্ট্রি আমরা জেনে ফেললাম, তাই না? তো আশা করছি যে আপনারা সম্পূর্ণটাই বুঝতে পেরেছেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আজকে এই পর্যন্তই। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।